সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। চলমান অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি চলমান ঘটনাবলী নিয়ে এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে। কিছু সমস্যা, কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের জীবনে রয়েই গিয়েছে। আমরা ভাবি এগুলি দূর হবে, আমরা ভাবি এগুলির উন্নতি হবে, কিন্তু উন্নতি হয় না। আবার কিছু সমস্যা আমরা নতুনভাবে তৈরি করি, কিছু বিষয় নতুনভাবে আমাদের সামনে আসে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এটা সেই ব্রিটিশ আমল না, শুধু মুঘল আমল থেকে এই বিষয়ে অনেক প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে সেটা বলার আগে আমরা জানিয়ে দিই, আমাদেরকে যদি ফেসবুক অথবা ইউটিউবে দেখতে চান কিভাবে দেখবেন। ইউটিউবে দেখবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, আর ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে। আর আজকের যে বিষয় সেটি হচ্ছে জেল থেকে বলছি। এটি একটি বিখ্যাত গান আমাদের প্রিয় গায়ক জেমসের। কিন্তু জেল থেকে আসলে কি কেউ কিছু বলতে পারে? জেল কি আসলে প্রকৃত অর্থে মানুষের সংশোধনের জায়গা নাকি নির্যাতনের জায়গা? কারাগারে রুদ্ধ করে সে মুঘল আমলে দেয়াল তুলে আনারকলিকে নাকি দূর করে দেওয়া হচ্ছিল পৃথিবী থেকে। তারপরে আমরা শুনেছি রাজাদের নাকি এমন ভূগর্ভস্থ জেলখানা থাকতো যেখানে কাউকে দিয়ে দিলে তার শব্দ আর জীবনে পৃথিবীর কেউ শুনতে পেত না, এরকম আমরা শুনেছি। এমনকি ইউরোপে, ইংল্যান্ডের মতো জায়গাতে মনে করা হয় যে লন্ডনের টাওয়ার ব্রিজের ওইখানে নির্যাতনের কারখানা, মনে করা হয় না, আসলেই ছিল, এবং সেইখানে লোকজনকে বন্দি করে রাখা হতো। সেই ব্রিটিশরা যখন আমাদের এখানে কারাগার তৈরি করেছেন, সেই সময় কারাগার কিন্তু মানুষের জন্য খুব একটা ভালো কিছু ছিল না। প্রজাদের জন্য কারাগার ছিল নির্যাতনের জায়গা। সেই সিস্টেম কিন্তু এখনো অব্যাহত আছে, এবং সেই জেল কোড, সেই কারাগার, সেই সমস্ত কিছু এখনো চলছে। এবং এর মধ্যে অনেক সরকার বদল হয়েছে, আমরা একটা স্বাধীন দেশ পেয়ে গেছি, কিন্তু কারাগারে যারা যান তারা আসলে কেমন থাকেন? আমরা আজকে দুজন অতিথি থেকে এরই মধ্যে পেয়েছি, আরও একজন হয়তো রাস্তায় রয়েছেন, জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। তিনি একদিকে যেমন যুদ্ধ কাভার করেছেন, আরেকদিকে কারাবরণও করেছেন। আর রয়েছেন আসিফা আশরাফি পাপিয়া, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি সাবেক সংসদ সদস্য, বিএনপির নেত্রী, এবং আপনিও কারাগারে গিয়েছেন। এবং আপনাদের দুজনের একটা মিল আছে, আপনারা মূলত রাজনৈতিক কারণেই কারাগারে গিয়েছেন, কোনো ফৌজদারি অপরাধের জন্য নয়। এই যে কারাগারের পরিবেশটা আসলে কেমন? কারাগারে যারা যান তারা কিন্তু বের হয়ে এসে খুব একটা কারাগার নিয়ে কথা বলেন না। আবার আমরাও কিন্তু জানতে পারি না যে কারাগারে যারা যান তারা আসলে কি পরিবেশে থাকেন। যেভাবে থাকার কথা ছিল সেভাবেই কি থাকেন, নাকি যা আছে তার কোনো কিছুই কারাগারের ভেতরে নাই? আপনি প্রথম যেটা বললেন যে এটা কি নির্যাতনের জায়গা না সংশোধনের জায়গা, তবে আমি আপনাকে বলবো এটা সংশোধনের জায়গা না, এটা নির্যাতনের জায়গা। এবং ওখানে এমনভাবে খাওয়া থেকে শুরু করে, শোয়া থেকে শুরু করে, তারপরে ওই সিট ইয়ের জায়গাটা পর্যন্ত, ঘুমানোর যে জায়গাটা, প্রাকৃতিক কাজের জায়গাটা, এটাও দেখবেন কিছু কিছু কয়েদিদের সব হাতে থাকে, এবং ওইখানকার সর্দার থাকে, পুরুষ ওয়ার্ডের পুরুষ সর্দার, মহিলা ওয়ার্ডের মহিলা সর্দার, এবং তারা ওগুলো টাকার বিনিময়ে বন্টন করে। নতুন হাজতি যারা যায়, তার মানে বাইরে থেকে দুর্নীতির জন্য যিনি কারাগারে গেলেন, ভেতরে গিয়ে তাকে দুর্নীতিতে বাধ্য করা হচ্ছে, দুর্নীতির সম্মুখীন হচ্ছেন, এবং তাকে দুর্নীতি করেই মানে প্রতিটা দিন তাকে ভালো থাকার চেষ্টা করতে হবে। খাবার, চাল, লোহা দিয়ে গুতায় দেখে কোন চালের বস্তা ভালো, যেটা চালের বস্তা ভালো সেটা চলে যায় বাজারে, আর যেটা একবারে পচা দুর্গন্ধযুক্ত সেটা হচ্ছে জেলখানার আসামিদের জন্য রান্না করা হয়। মাছ নিয়ে আসবে এতটুকু ট্যাবলেটের সমান, কিন্তু মাছের বিল করবে হচ্ছে যে রুই মাছ, কাতলা মাছ খাওয়াচ্ছি। তারপরে মুরগির পিস করবেন ধরেন 8টা, সেটাতে করা হচ্ছে 14টা, তো 14টা পিসের ট্যাবলেট। আদৌ কারো জোটে কি জোটে না, সেটা মানে কারাগারে যারা যান তারা পুষ্টিহীনতায় চলে যান, কিন্তু পয়সা দিয়ে খেতে হয়। পিসিতে তখন টাকা, পরিবার থেকে সামর্থ্য থাক আর না থাক, তখন তাদের পিসিতে টাকা পাঠায়, সেই টাকা আবার ইয়েদের নামে পাঠায়, কারারক্ষীর বিকাশে। কারারক্ষী আবার সেখান থেকে বারিং কাটিং করে, আবার কারারক্ষীরাই ওই পিসি আবার চালায় তারা, আবার ওই পিসি থেকে জিনিস কিনতে বাধ্য সাধারণ। আপনাদের মতো যারা রাজনীতিবিদ, যারা নীতি নির্ধারণ করেন দেশের, এবং মূলত রাজনৈতিক শত্রুতার কারণেই কারাবরণ করেন, অধিকাংশ রাজনৈতিক শত্রুতার কারণে কারাবরণ করেন, আপনাদের মতো যারা যান তাদের সঙ্গে একই আচরণ করে? আমাদের সাথে যেটা ছিল যে তখন তো আমি প্রথম যখন যাই তখন আমি এমপি ছিলাম রানিং পার্লামেন্টে 2011 সালে। বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে একটা কথোপকথন নিয়ে বেগম জিয়াকে, সেখানে হট্টগোল হয়, সেটাতে আমাকে ধরে নিয়ে যায় রাস্তা থেকে, বার কাউন্সিল থেকে, নিজে ওটাতে আমাকে রাখছিল। তো তখন যেহেতু আমি এমপি ছিলাম, স্বাভাবিক কারণে আমি ডিভিশন পাইছি। কিন্তু আমি যখন জেলখানায় গেছি তখন বিচারকের সাথে হট্টগোল শুনে সাধারণ কয়েদিরা অনেক মেহেদি থেকে শুরু করে ফুলের মালা,
তারপরে তারা আপনাকে বীর হিসেবে বীর বরণ হিসেবে করেছে। বরণ করছে যে এই বিচারকদের জন্য আমরা জেল খাটছি, জীবনটা আমাদের তছনছ হয়ে গেল, আমরা কোনো অপরাধ করিনি। তো আপনি তার সাথে ক্যাচাল করে আসছেন, দিয়ে একবারে গরম পানি, রাজকীয় অবস্থা আমার। আমি যে কতদিন ছিলাম ঢাকা পুরাতন প্রথমবার কিন্তু রাজকীয় এরপর? অবস্থা। দ্বিতীয়বার যখন আমি গেলাম তখন এমনি সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক এমপি, সেই হিসেবে আমার লয়াররা ডিভিশনের জন্য দরখাস্ত করলো। তো তখন আবার ডিভিশনটা অ্যালাউ ছিল, তখন ডিভিশনটা আমি পাইছিলাম। তো ডিভিশনটা পেয়ে আর না পেতে হয় না, দেখা যাচ্ছে যে আমার পরিবারের খাবারও যেটা পাঠায় সেখান থেকেও দেখবেন অর্ধেক নাই হয়ে গেছে, এবং ওখানে টাকা না দিলে আমার কাছে জায়গা মতো পৌঁছাবে না আমার প্যাকেটটা, আমার খাবারটা, আমার বাটিটা। সপ্তাহে একদিন নিয়ম আছে সে পরিবার দেখা করার এবং খাবার টাবার দিয়ে যাওয়ার, এবং সেটাতে তারা প্রচণ্ড অসন্তুষ্ট হয়। তারপরে এমন একটা ব্যাপার যে মানে জেলার সুপার এদেরকে গিফট করতে হবে এবং তাদেরকে মানে সবাইকে খুশি রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা, কিন্তু বেসিক্যালি তো আসলে কোনোভাবে ভালো থাকে না। কারণ আমি যেহেতু একটা মহিলা মানুষ, আমার বাচ্চা কাচ্চা সংসার সব স্কুলে পড়ে, ছেলে পেলে ফেলে রেখে আমার তো ভালো থাকার কোনো সুযোগই ছিল না ওখানে মানসিকভাবে। আর এক আধ দিনের তো ব্যাপার না, 6 মাস 7 মাস আমি ছিলাম। এর ভিতরে আমার রিমান্ডের যন্ত্রণা, আমাকে রিমান্ডে নিয়ে চলে যেত। এই ডিবি অফিস, এই মতিঝিল থানা, তারপরে এই থানা, ওই থানা, সেই থানা, যার সিম্পল বেঞ্চে বসা রেখে সারাদিন মান রেখে দিত। রাত 2টা বাজছে, আমার শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই। বাড়ি থেকে তখন লোক পাঠায় জুনিয়রদেরকে বলে ওই খাবারের প্যাকেট, তখন পাপিয়াপার নাম করে একটা প্যাকেট পাঠাইছে, ওখানে 10টা, আমরা 10 জন আছি, 10 জনের জন্য পাঠাও। মানে রীতিমতো হচ্ছে শেরের উপর সোয়াশের জেলখানা। আমরা জানাব আনিস আলমকে আপনার কাছে আসি। আপনি অত্যন্ত সাহসী ব্যক্তি, আপনি ইরাকে চলে গিয়েছিলেন এমন এক সময় যখন এইখানে ইন্টারনেট সেইভাবে নাই, যখন যোগাযোগ ব্যবস্থা একেবারেই দুর্বল, এরকম একটা সময় আপনি আফগানিস্তানেও গিয়েছিলেন, এবং আপনি যেই হোটেলে ছিলেন, আপনি সেই হোটেলে বোমাবর্ষণ হয়েছিল ইরাকে, প্যালেস্টাইন হোটেল সম্ভবত, না সেই হোটেলের নাম। তো এরকম একটি অবস্থা আপনি দেখেছেন। আবার আপনি কারাগারে গিয়েছেন, কারাগারে গিয়েছেন একটি অদ্ভুত মামলায়। যে মামলা করেছে তার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে বা তাকে আপনি পেয়েছেন? আমি তার জীবনে একদিন দেখেছি, একদিন এসেছিল, সে অভিযোগ করলো তারা কয়জন মিলে, আমি তাদেরকে ব্লক দিয়েছি ফেসবুকে। আপনি ফেসবুকে ব্লক দিয়েছেন, এটা আপনার অপরাধ? মানে টোকাই টাইপ দুইটাই। আচ্ছা, তো এই যে আপনি কারাগারে গেলেন, কারাগারের অভিজ্ঞতা কি? আমরা শুনি কারাগার হচ্ছে কারেকশনাল ফ্যাসিলিটি। সারা দুনিয়াতে এখন কারাগারকে আর জেল বলে না, বলে কারেকশনাল ফ্যাসিলিটি। এবং আধুনিক জগতে মনে করা হয় যে কারেকশন ফ্যাসিলিটিতে মানুষকে এমনভাবে রাখতে হবে যাতে সে নতুন জীবনে অপরাধ মুক্ত হিসেবে শুধু নয়, সে যেন আর কোনোদিন অপরাধ করবে না, এরকম একটি অবস্থায় বেরিয়ে আসে। কারাগার আপনার কাছে কেমন দেখেছেন আপনি কারাগারের অবস্থা? কারাগারের বসবাসের স্ট্যান্ডার্ড কি? খুবই নিম্নমানের। প্রথম নিম্নমানের হয় আপনাকে যখন নিয়ে যায়, তুলে নিয়ে গেল আপনাকে, যে থানাতে গেল কিংবা গারদখানায় নিয়ে গেল কিংবা ডিবিতে নিয়ে গেল। আমাকে তো ডিবিতে নিয়ে গিয়েছিল, ডিবিতে যে জায়গা রেখেছিল এটা অসহ্য ধরনের, মানে এত দুর্গন্ধ, এত বাজে জায়গা, এত মশা, এগুলো উন্নত হয় নাই। সো এই বাজে জায়গা থেকে 7 দিন ওইখানে থাকার পর ইয়েতে গেলাম, কোর্টে তুলে পরে ইয়েতে পাঠালো, ওই কেরানীগঞ্জ জেলে পাঠালো। ওই কোর্টেও আমার আরেকটা আছে, আপনার যে ওইটারই কি বলে হাজতখানা, গারদখানা, ওইটাও গারদখানা। এর থেকে জঘন্য, এর থেকে নগণ্য, মানে কি বলবো, মানে সীমা। এটা ঠিক মানুষ, মানে মানুষের জন্য খুব একটা বসবাসযোগ্য বা মানুষের জন্য বসবাস তো ওখানে দাঁড়াতেও পারবেন আপনি। আপনি ওইখানে টয়লেট করা যাবে না, তো ওখানে দাঁড়ানো যাবে না, এমন একটা জায়গা, ছোট্ট একটা এরিয়াতে আপনি কি গাদা গাদা করে সব লোক দাঁড়া করায় রাখছেন। আর ওখান থেকে টাকা কালেকশন হচ্ছে, সাক্ষাৎ প্রার্থীরা যদি কেউ আসে, কেউ একটু বিস্কিট দেয়, হাজিরা দিন। তো এই যে একটি আমি এটা বলতেছি, তো এই দুইটা আমার কাছে খুব অসহনীয় লেগেছিল, যে গারদখানা আর হাজতখানা। এগুলার থেকে যখন ইয়েতে নিয়ে যাচ্ছে, কোর্টে নিয়ে যাচ্ছে, কোর্ট থেকে যখন আবার জেলখানে নিয়ে যাচ্ছে, সেটা আরেকটা নির্যাতনমূলক। সেটা বিরাট এক গাড়ি, এবং আমি একা, আমি একটা বিশেষ আসামি, আমার দুর্ধর্ষ আসামি, সো আমার সাথে অন্য কোনো লোক নাই, আমি একা ওই গাড়িতে গেলাম, নির্জন
এবং সেই সন্ধ্যার পরে রাতে আর ধাক্কা যখন খাচ্ছি একবার ধাক্কা খাচ্ছে, আবার অভিজ্ঞতা তো নাই এগুলোতে চড়ার, নিঃশ্বাস ফেলতে কষ্ট, সাফোকেশন, একদম নিঃশ্বাস নেওয়া যায় না, বাইরে দিয়ে সব তার ইয়ে দিয়ে তার দেওয়া। তারপর যাওয়ার পরে ওইখানে যখন নিয়ে হলো, সেখানে আরেক ধরনের নির্যাতন, গাদা গাদা করে থাকবেন, তারপরে নাম খাতা ওইসব লেখাবেন, এই পুরনো কায়দা, হাজিরা আমাদের এগুলো কোনো রোল কল। এটা কোনো ইয়ে হয় না। একবিংশ শতাব্দীতে এসে সেই পুরনো ইংরেজদের চেয়েও খারাপ অবস্থায় আমাদের কারাগার কেন আসলে? এগুলো হচ্ছে যে কোনো গুরুত্ব দেওয়া হয় না। কারাগারে যে সমস্ত লোকগুলোকে জব দেওয়া হয়, এরা 90% হচ্ছে করাপ্ট, 90%। এবং এই যে জেলার, ডেপুটি জেলার, সুবেদার, সুপার কারারক্ষী, মানে এগুলার, এটা এখন ওরা দেখলে আমার বলো, জানিস ভাই আমরা তো আপনার এত খাতির করছি, তারপরে বললেন চোর। হয়তো আপনার ওখানে ওনারা ভালো ছিলেন আর কি, কিন্তু অনেক জেলখানায় তো সেটা ভালো নাও হওয়ার কথা। সব জেলখানায় একই চরিত্রে, একই চরিত্র। তো এইখান থেকে কেরানীগঞ্জ তো আমাকে নিল, রাতে আমাকে ইয়েতে দিল, মেডিকেলে থাকতে দিল, ওই মেডিকেলের ওই ইয়েতে আর কি, এগুলোর কি বলে, সম্মিলিত থাকা যেটা, হ্যাঁ ওইটার একটা করে খাট আলাদা পায়। হ্যাঁ, ওইখানে আমাকে একটা খাট দিচ্ছিল দয়া করে, অন্যদেরকে দেয় না, ওনারা সব ফ্লোর করছিল। তারপরে পরদিন সকালবেলা আবার আমাকে ওইখান থেকে নিয়ে গেছে ইয়েতে, কাশিমপুরে, এখানে আপনি থাকতে পারবেন না। কি ধরনের অত্যাচার দেখেন। পরদিন আমি আবার কাশিমপুর গেলাম, সেখানেও এক গাদা লোকের সঙ্গে গেলাম, এইখানে আবার বেশি লোক ছিল এবং সারাক্ষণরা গাঞ্জা খাইতেছিল। তারপর ওইখানে এটা সাপ্লাই আছে? হ্যাঁ, ওটা তো চরম ব্যবসা। কারাগারের ভেতরে? না, যে গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়ি, তো সেখানে এটা সাপ্লাই আছে? আছে, গাঞ্জা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর গেলাম, যাওয়ার পরে সেই ঘন্টা 2 ঘন্টা লাগলো নাম খাতা এগুলো ঠিক করতে। আচ্ছা, আমি একটা জেলে ছিলাম, এখানে তো আমার নাম ঠিকানা একবার তুমি ইয়ে করে ফেলছো, নথিবদ্ধ হয়ে গেছে, তুমি এটা ট্রান্সফার করো, তোমার কোনো সিস্টেম থাকবে না কেন? ওইখানে কি আবার এগুলো করতে হলো, সেই ফিঙ্গার ইয়ে করো, আপনার টাকা, এখানে যে টাকাতে জমা দিয়েছিলাম পিসি বলো ওরা, পিসি মানে হচ্ছে কি, ক্যান্টিন জানি, পি দিয়ে কি, প্রিজনার্স ক্যান্টিন কিছু একটা, হ্যাঁ না, কিছু একটা না, প্রিজনার্স ক্যান্টিন, হ্যাঁ এটা খাবার টাকা, হ্যাঁ, আবার 4 ডবল দাম বাইরে। ওইখানে আবার এই পিসির টাকা আসে নাই আবার 1 মাস ধরে। আমি এখানে টাকা জমা দিয়ে গেলাম, ওটা তারা ট্রান্সফার করে, ওটা তো বিকাশেই পাঠিয়ে দেওয়া যায়। না, দিচ্ছে না, ওইটা 7 দিন লাগলো, ওইটা এখান থেকে ইয়েতে যাইতে, কাশিমপুর যেত। ভাগ্য ভালো যে আমার পরের দিনই ওইখানে কাশিমপুরে আমি যেদিন গেলাম সেদিন আমার ফ্যামিলি এসেছিল, সো ওরা কিছু টাকা দিয়ে গেছিলো, ওইটা দিয়ে আমার যান বাঁচছিল। তো ওইখানে হচ্ছে আরেকটা নির্যাতন হলো, ওই একটা প্রথম আমদানি বলে এটারে, প্রথম দিন নিয়ে গেলে আপনাকে আমদানিতে থাকতে হবে। একটা রুম, মনে করেন এখানে অনেক মানুষ থাকে একসাথে, কলরবের মতো হোস্টেল, মানে ওইখানে বলে ইলিশ ফাইল, একজন ঘুমাবে আরেকজন ইলিশের মতো করে করে ঘুমাবে, ওরকম করা ছিল। তো সেখানেও এই পরিবেশে তো আমি তো ঘুমাতে পারবো না। যে ভদ্রলোক এখানে দায়িত্বে ছিল, সেও একটা মার্ডারার, তো বোধহয় 7 বছর না কয় বছর জেল হয়েছিল। হ্যাঁ, জেলের কয়েদিরে অনেক সময় জেলের দায়িত্ব পালন করে। উনি আমার প্রতি দেখে একটু সদয় হলেন, তো বলে যাচ্ছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। উনি আমার 2টা কম্বল দিয়ে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যদিও সেটাও খুবই দুর্গন্ধ, কম্বল গায়ে দেওয়ার মতো না। পরে সকালবেলা আমাকে ইয়েতে নিয়ে গেল, মধুমতি বলে একটা ইয়েতে আছে, এটাকে বলে, তো নাম আর কি। এই যে পরিবেশ, এই পরিবেশে আপনি না হয় কিছুটা স্বাচ্ছন্দ্য পেয়েছেন, কিন্তু সাধারণ কয়েদি যারা যাচ্ছেন তারা স্বাচ্ছন্দ্য পাইনি। আমি 1 মাস ওইখানে নির্মম নির্যাতনের মধ্যে ছিলাম। ওখানে মধুমতি ওয়ার্ড যেটা বা সেল যেটাতে নিয়ে গেল, ওটাতে আমার রুমে 35 জন লোক ছিল। হ্যাঁ, ওই একই রকম ভাবে আমরা ইলিশ ফাইল স্টাইলে, শুধু ওই কম্বলটা রাখার শুধু এতটুকু জায়গার মধ্যে আপনার পিঠ দিয়ে ঘুমাতে পারবেন, যেটা ওই মাপ, কবরস্থান মাপ, আপনি ঠিক বলছে, কবরস্থান মাপে আপনার থাকা ওইখানে, এবং ওইখানে আপনার জিনিসপত্র সবকিছু রাখা। এইভাবে আমার 1 মাস চলছিল। খাওয়া দাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, ওদের ওই খাওয়া ও তো এত দুর্গন্ধ, এত পচা খাবার দিত, চালগুলো পচা, এবং আপনার রাতের খাওয়া দিয়ে যাচ্ছে বিকাল 3টায়, বিকাল 3টায় যদি রাতের খাওয়া দিয়ে যায়, ওইটা খাইতে খাইতে পচে যায় লকআপের আগেই। হ্যাঁ, তো ওইখানেও ইয়ে ছিল, আপা যে বললো পিসি থেকে কেনার, আপনি ব্যক্তিগতভাবে কিনতে পারেন, যেটা দিয়ে আমি কিনছি, আমি ওইখানে খাওয়া খাইতে পারি না,
এটা নিজের টাকা দিয়ে খেতে এটা হয়েছে। আপনার স্মৃতি কথা বলছেন, কিন্তু আমরা যে বিষয়টা জানতে না, আমি পারছি আমার এটা তো স্মৃতিকথার খুবই মধ্যে খুবই মানে আমার অমানবিক। স্মৃতিকথার মধ্যে এটা আসতেছে তো, যে আমি যে টাকা দিয়ে খাচ্ছি সেটাও ঠিক মতো খাওয়া না, না, সেটাও মুখে দেওয়ার মতো না, সেটাও জঘন্য। বাইরে যেটা 2 টাকা দাম ওখানে সেটা 50 টাকা 100 টাকা। হ্যাঁ, টাকা তো আছে প্লাস জঘন্য। তো 1 মাস এই নির্যাতন ভোগ করার পর তারপর আমি ডিভিশন পেয়েছি, মানে পরের 2 মাস আমি ডিভিশনে ছিলাম, ওইখানে একটু নিঃশ্বাস নিতে পেরেছি। But আমরা এই ডিভিশন পাওয়া না পাওয়া এবং এই যে কারাগারের আসলে আদর্শ পরিবেশ কি হওয়া উচিত, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, পুষ্টি নিবেদিত চলমানে বিরতির পর ফিরে আসছি। এবং আমরা কিন্তু আমাদের সাহিত্যে দেখেছি যে আমাদের সাহিত্যের মধ্যে কারাগারের অনেক কথা রয়েছে, আমাদের কারাগার নিয়ে সাহিত্য রয়েছে। এমনকি যারা পুলিশ তারা কারাগারের জীবন, কারাগার কিভাবে পরিচালিত হয় এইসব নিয়ে লেখালেখি করেছেন। আমরা যা পড়ি আর যা এখন শুনছি তার মধ্যে কি আসলে অনেক তফাৎ রয়েছে? কারাগার কি আসলেই মানুষকে সংশোধন করে, নাকি কারাগার তাকে নির্যাতনের মধ্যে দিয়ে আরো নিষ্ঠুর অমানবিক করে ফেলে, অথবা তাকে এক ধরনের ঘৃণা এবং বিদ্বেষের মানসিকতাতে নিয়ে যায়? এই বিষয়গুলির উত্তর আমরা জানার চেষ্টা করব বিরতির পর। শেষ হলো বিরতি, ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে। আমরা কথা বলছিলাম জেলখানা নিয়ে। আমাদের আজকের বিষয়ে জেল থেকে বলছি। আজকে যে 2জন অতিথি আছেন তারা কারাবরণ করেছেন জীবনের কোনো একটা সময়, এবং এই কারাগারের পরিবেশ নিয়ে যখন তারা বলছিলেন তারা কেউই সন্তুষ্টি প্রকাশ করেন নাই কোনো বিষয়। কারাগারে কি সন্তুষ্ট হওয়ার মতো কোনো জায়গা আছে, মানে এই জায়গাটাকে আপনার মনে হয়েছে যে এটা মানসম্পন্ন? ডিভিশনে গেলে ধরেন আপনি একটা বড় রুম পেলেন, অ্যাটাচড বাথরুম পেলেন, আপনার খেদমত করার জন্য একজন কয়েদি থাকে। সেটা তো আপনাদের মতো যারা দেশের জন্য কাজ করেছেন বা বিশিষ্ট ব্যক্তি তারা পাবেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি কারোর সুবিধা আসলে নাই কারাগারে। কারোর সুবিধা নাই বলতে, যে ডিভিশনের প্রাপ্তি আসামি কয়জন থাকে, 50 জন কি 20 জন কি 100 জন, কিন্তু হাজার হাজার আসামি তো হচ্ছে সাধারণ সিম্পল মানুষ, তারা কয়েদিদের দ্বারা নির্যাতিত হয়। আবার যারা বেশি দিন হাজতে থাকে তারা ওই বেশি দিন হাজতে থাকা হাজতির দ্বারা নতুন হাজতি আবার নির্যাতিত হয়, এবং তাদেরকে চটথাপ্পড় কিল ঘুষিয়ে মারে প্রতিদিন। যদি আবার তাদেরকে তারা যেহেতু নেতৃত্ব দেয় ওয়ার্ডগুলার, ওই ওয়ার্ডে যদি তাদেরকে টাকা পয়সা না দেয়, বাড়ি থেকে খাবার আসলে ভাগ না দেয়, জিনিসপত্রের অংশ না দেয়, তাহলে ওইখান থেকে তাদেরকে আবার পানিশমেন্ট করে, মানে সরাসরি জেলার সুপার ডেপুটি জেলারের সাথে লাইন করে, কারারক্ষীদের সাথে লাইন করে, সেটা আবার আরও নিম্নমানের জায়গায় তাদেরকে রাখে, যেখানে ওই যে বললেন যে 8 ঘন্টা শুবে আর 8 ঘন্টা শুবে না, 4 ঘন্টা শুবে 4 ঘন্টা শুবে না, এরকম পরিস্থিতি। বাথরুমে হয়তো দেখা যাচ্ছে পাবে না। আর ওইখানকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ডাক্তার যে মানে এমনি হাসপাতালে ডাক্তার থাকে, সে তো আর জেলখানার ভিতরে থাকে না, কিন্তু যারা হচ্ছে নর্মালি রাত্রেবেলা কোনো অসুস্থ হলে চিকিৎসা দেয়, সেও কিন্তু কয়েদি, এবং তাকে ওই বাইরে থাকা ডাক্তার সে তাকে শিখায় প্রেশার কিভাবে মাপতে হয়, প্রেশার কিভাবে দেখতে হয়। তার মানে প্রশিক্ষিত চিকিৎসক না, না, একজন কয়েদিকে ব্লাড প্রেশার মাপা শিখিয়ে দিয়ে তাকে চিকিৎসা দিতে বলে দেয়, চিকিৎসা দিতে বলে দিচ্ছে। আর তাহলে তো কারাগারের ভেতরে কেউ অসুস্থ হলে তার জীবন আসলে নিরাপদ না। নিরাপদ তো না। ওই যে ওই কয়েদি যে মহিলা আছে কি কয়েদি পুরুষ আছে তারাই দেখবে। তারপরে সেই পুরুষ ডাক্তার পেতে গেলে সে আপনার বহুত কাঠখড়ি পোড়াতে হবে, আপনাকে দরখাস্ত দিতে হবে, কি সমস্যা বলতে হবে, জানতে হবে, কারা কর্তৃপক্ষ যোগাযোগ করবে, করে তারপরে সেই আবার সেই ডাক্তারেরও আবার লাইনঘাট, তারও আবার ঘুষের পরিধি আবার অনেক বেশি। আমি যেহেতু সুপ্রিম কোর্টের আইনজীবী, স্বাভাবিক, কারণ আমার ক্লায়েন্টদের সাথে তো ক্লায়েন্টেরই তো আমি রিলিফ দেওয়ার মামলা করি, আমাকে ব্রিফ নিতে হয়। তো সেইখানে যে তারা জেলখানাতে কত রকম কাহিনী, এবং আপনি 5 বছর আগে থেকে 10 দিন আগে আমি ফোন পাইছি যে আমি জেলখানা থেকে বলছি, আপনার কি ঢাকার জেলখানায় কোনো আসামি আছে? তা আমি বলছি যে হ্যাঁ আছে। নাম কি বলেন তো? তা আমি এমনি বলে দিচ্ছি যে অমুক। তখন বলে কি তাকে তো গোপালগঞ্জে পাঠানো হবে, আপনি ইমিডিয়েটলি বাড়ির সাথে যোগাযোগ করে আমাকে 30,000 টাকা পাঠাতে বলেন, না হলে কিন্তু গোপালগঞ্জ পাঠিয়ে দেবো, ঢাকায় আর রাখা সম্ভব হবে না। তখন আমি খারাপ ভাষায় গাল দিয়েছি যে আমি কোন পাপিয়া, আমি অমুক পাপিয়া, তো আর তুমি আসো সামনে, টাকাটা দেখি তোমাকে দিই। তখন সাথে সাথে ফোন করে দিচ্ছে। 10 দিন আগে এরকম ফোন, এবং অনেক পরিবারকে প্রতারণা করে তারা বাহির থেকেও কিন্তু এভাবে টাকা নিছে, এবং আমি নিজে প্রতারণার শিকার হয়েছি জানেন। আমাকে সুপ্রিম কোর্ট আবার 4 মাসের স্ট্যান্ড ওভার দিয়ে দিচ্ছে মামলা, এই পলিটিক্যাল মামলা। তার মানে 4 মাস আমি বাধ্যতামূলক থাকতে 4টা মামলার। তো আমি যেগুলো জামিন হয়েছি সেইগুলো আমি জেলখানা পর্যন্ত বেলবর্ন, সেই 4 মাসেও আমার পরের মামলা আমি জামিন হয়ে গেছি, কিন্তু আমার পূর্বের 4 মাস আগের যে মামলাগুলো জামিন হয়েছে সেগুলোর বেলবর্ন আমাকে পৌঁছায় নাই।
পরে আমি বেরোয়, আরিফ নামে এক ছেলে ছিল আমার জুনিয়র, তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে 30,000 টাকার খরচা দেখালা এখানে, তো তাহলে সেই জেলখানার কারারক্ষী কোন কারারক্ষীর হাতে দিছো যে বেলবর্ন পৌঁছালো না? তো তখন সে বলে অমক কারারক্ষী, ফোন দাও, ফোন দেখি বন্ধ। তখন আমি বললাম যে তোমাকে আর ওকে আর একবার জেলখানায় রাখতে হবে, তাহলে জেলখানা থাকার কষ্ট তার মানে কি অর্থ জিনিস? দিলেও অনেক সময় কাজ হয় না, না, কোনো কাজ কিন্তু এই হয় না। অর্থ লেনদেনটাও তো বেআইনি। সব লেনদেনই বেআইনি। একটা চাল যদি সরকার উন্নত মানের দেয়, মিডিয়াম গোছের চাল দেয়, সেই চালটা বিক্রি করে কোন বস্তায় দোকান থেকে নিম্নমানের চাল নিয়ে এসে হাজতি কয়েদি আসামিদের খাওয়ানো, এটা কি অনৈতিক না নৈতিক? অবশ্যই অনৈতিক এবং দুর্নীতি, করাপশন। এবং তাদের জন্য যে টাকাটা বরাদ্দ হয়, সেই টাকার যে খাবার দাবার সেটা তো তাদেরকে দেয় না। এতটুকু মাছের একটা পিস অ্যালোট, সেখানে দিচ্ছে একটা ট্যাবলেটের মতো সবচেয়ে পচা সিলভার কাপ মাছ, যেগুলো দুর্গন্ধ, সেটাকে মচমচা করে ভাজতেছে, ভেজে কোনো মতো একটু জ্বলে দিচ্ছে, দিয়ে তারপরে সেখানে মেডিসিন মেশায় মানে শারীরিক ইয়ের কারণে, যে এখানে আবার মেয়েরা কি ছেলেদের ইয়েতে যারা আছে তারা দীর্ঘদিন থাকতেছে পরিবার ছাড়া, এছাড়া কোনো সিমটম যাতে না হয়, সেজন্য তো মেডিসিনের ওই যে মেডিসিনের গন্ধ, ওই গ্যাস যার পেটে একবার ঢুকে সে তো আর ওখান থেকে রক্ষা নাই এবং মুক্তি নাই। তো আমরা জনাব আনিস আলমগীর আপনার কাছে আসি। আমরা সব সময় শুনি বিভিন্ন ঈদে, বিশেষ দিনে, যে আজকে কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরকম কোন অভিজ্ঞতা কি আপনার হয়েছে? আসলে বিশেষ খাবার দেয়? বিশেষ খাবার দেয় এবং ভালোই দেয় ওই দিনে। ওই দিন সব ভালো খাবার দেয়? ওই দিনের জন্য ভালো দেয়। আমার ওইটা প্রশাসনের লোক যায় তখন। হ্যাঁ, আর আমি তো ওইটা পাইনি। আমি ঈদের আগেই বের হয়ে গেছি, ঈদের কয়েকদিন আগে বের হয়ে গেছি। বাট যারা ছিল তারা মানে একজনে 5-6টা ঈদও করে ফেলছে। আমার রুমমেট যারা ছিল, আমি যখন ডিভিশনে ছিলাম, আমার রুমমেট ওই জায়গাটা যেটাতে আগে 35 জন ছিলাম, সেটাতে আমরা 3 জন ছিলাম। ওই 3 জনের মধ্যে আমাদের টয়লেট ছিল একটা, ওটা কমোড ছিল, যেটা আগে ছিল না। তো এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। তো ওরা বললো সেটা হচ্ছে যে ওই দিন ভালো খাবার দেয়, সব জায়গায় দেয়, ডিভিশনে যেমন দেয় নন ডিভিশনেও দেয়। আর ওই সময় কিছু খাবার নিতেও দেয়, বাইরের লোকজন বাসা বাড়ি থেকেও নিতে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে সেগুলো ঠিক মতো দেয় না, সেগুলো যাচ্ছে তাই করে দেয়। একজন মহিলা আমার কাছে কান্না করলো, তার হাজব্যান্ডের জন্য সে মাংস নিয়ে গেছিলো ওই কোরবানে, সেই মাংসকে পলিথিনে করে দিতে দিল, তার ইয়েতে দিল না, বাটিতে দিল না। মানে এর কোনো এটা হচ্ছে যে ডেপুটি জেলার করছে। ডেপুটি জেলারগুলো অনেক শক্তিশালী এবং ওরাই, আমি যেটা দেখছি ইয়েতে এটা কি বলে, কাশিমপুরে যেটা দেখেছি, কাশিমপুর 2 কারাগারে, ওখানে ডেপুটি জেলারগুলোই সবগুলোর কথা জানি না, একটা ছিল বড় চোর, ও বাড়িতে বাড়ি অনেক কিছু করে ফেলতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেন, আমরা ভুলে গেছি এখন। সো ওর চোরটা আমি এত বেশি ছিল, সবাই বিরক্ত। এবং আমি বের হওয়ার পর আমাকে যেটা শোনালো যে জামিন নিয়ে যে এটা করে, আপনার বিরুদ্ধে মামলা না থাকলেও আপনাকে ছাড়বে না, টাকা না দিলে ছাড়বে না। এবং ওইখানে 10,000 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত কন্ট্যাক্ট হয়। এবং পিসির টাকাগুলো সব রেখে দেয় ওরা। পিসির টাকা ফেরত দেন? পিসির টাকা বেশিরভাগই রেখে দেয়। আমারটা রাখতে পারে না কি, কেমন জানি দিয়ে দিছে মানে। বাট এটা যে আমাকে দিয়ে দিচ্ছে, এই জন্য তার কলজা ফেটে যাচ্ছিল। আমি তার মানে নিয়ম বহির্ভূত দেয়াটা, এরকম ব্যাপার, মানে আচরণে দেখলাম নিয়ম, কলিজা ফেটে যাচ্ছে। তো যাই হোক, আমার ওই রুমমেট যার কথা বলছি তার নাম মশিউর, সে আপনার সায়েন্স ল্যাবরেটরিতে একজন সিনিয়র কর্মকর্তা। অফিস পলিটিক্সে তাকে বানিয়ে দেওয়া হয়েছে স্বৈরাচারের দোষর, এবং তার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিচ্ছে। এখন 10টা মামলা, 8টা জামিন করেছে, আরও 2টা রয়ে গেছে। যতটাই জামিন হয়ে যায় তো আরেকটা দেয়। এগুলো করে কে, এদের একটা নেক্সাস আছে, ওই জেলারদের একটা জেলখানা, প্রসিকিউশন এবং নেটওয়ার্ক, আর লয়ার, থানার ওসি, ওরা একটা মামলা, ওরা বলবে যে একটা মামলা দিয়ে দেন, তখন একটা অজ্ঞাতনামা মামলা দিয়ে দেবে। আর ভালো একটা খবর আছে এর মধ্যে, আমরা যখন কথা বলছি, আমি জানি না এটা মানে ওই সময়টার কি দাঁড়ায়, যে 20 তারিখ, আগামী 20 তারিখ মানে 20 জুলাই হাইকোর্ট এটা একটা রায় দেবে। গত মানে কয়েক মাস ধরে এটার শুনানি হচ্ছিল যে আপনাকে অজ্ঞাতনামা মামলায় আবার গ্রেপ্তার করতে পারে কিনা, এটাকে বলে শোন অ্যারেস্ট।
আপনি মুক্তি পেয়ে গেলেন কিন্তু আপনার কিছুই নাই, পেন্ডিং মামলা সরানো কিন্তু একটা মামলা দিয়ে পয়েন্টে মামলা, ওই যে অমুক সালে অমুক জায়গায় একটা বোম মারা হয়েছিল, সেখানে অজ্ঞাতনামা যে ব্যক্তিগুলো ছিল তার নাম আপনার নামটা ওইখানে ঢুকিয়ে দিল। ঢোকায় দেয় জড়িত So, সন্দেহে তথ্য পাওয়া যাচ্ছে। এটা করছিল। এটা একবার হাইকোর্ট একটা রায় দিয়েছিল, একটা অবজারভেশন দিয়েছিল, যমুনা টেলিভিশনের যে মালিক যিনি মারা গেলেন নুরুল ইসলাম বাবু, নুরুল ইসলাম বাবু। ওনার মামলার প্রেক্ষিতে একটা দিয়েছিল, তাকে আর কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না, এবং যদি যায় তাকে নোটিশ দিতে হবে 1 মাস বা 2 মাসের একটা ছিল, পিরিয়ড ছিল। এটা শেখ হাসিনার আমলে ছিল। তো এখন সেটা নাই। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এই সবগুলো নিয়ম নীতি বের করে দিয়েছে। এখন হচ্ছে যে আপনি এই নেক্সাস থেকে যদি বের হতে না পারেন, আপনাকে একটার পর একটা মামলা দেবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, দিতেছিল। আমাকে সরকারি তরফ থেকে মানে প্রিভেন্ট করেছিল বোধহয় ওগুলা, তখন আমার বিরুদ্ধে আর দ্বিতীয় মামলা হয় নাই। কিন্তু আজ পর্যন্ত যতগুলো লোক, পলিটিক্যাল লোক এখন জেলে আছে, তারা সবাই এটা ফেস করতেছে। আমি যতগুলো পরিচিত আছে আমার লোকজন, সবার একই ঘটনা, এক পেন্ডিং মামলা, একটা শেষ হচ্ছে আরেকটা দিচ্ছে, এবং এই খেলাটা চলতেই আছে। এটা ইউনূস সৃষ্টি করে দিয়ে গেছিল, বর্তমান সময় পর্যন্ত এটা আছে, এবং এটা কখন শেষ হবে আল্লাহ জানে। আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, পুষ্টি নিবেদিত চলমানে ফিরে আসব। আমরা মামলা সংক্রান্ত জটিলতা শুনলাম, আমরা শুনলাম যে কারাগারের ভেতরের কি মানবতার পরিস্থিতি, আমরা শুনলাম সেখানেও দুর্নীতি বিস্তৃত হয়েছে, এবং বাইরে অপরাধের কারণে কেউ যদি কারাগারে ঢোকেন, তারপরে সেখানে ঢোকার পরে তাকে আবার নতুনভাবে কারাগারের সিস্টেমের সঙ্গে টিকে থাকার জন্য নতুন দুর্নীতিতে যুক্ত হতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, নানানভাবে ম্যানিপুলেশন করতে হচ্ছে। এই সব কিছু কি আসলেই ঠিক, এবং আরও কি রয়েছে, এই সব কিছু জানবো বিরতির পর। বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে। কথা বলছিলাম জেলখানা নিয়ে, জেল থেকে বলছি আজকে শিরোনাম। আজকে যে দুজন আমাদের অতিথি রয়েছেন তারা বিভিন্ন সময় কারাবরণ করেছেন, এবং এই কারাবরণের একটি বড় কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া ভুয়া মামলা। আমাদের এখানে সাধারণত যারা রাজনীতি করেন তাদের নামে এমন মামলা দেওয়া হয় যেগুলো অবিশ্বাস্য, যেমন অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি বাসন চুরি করেছেন, ঘড়ি চুরি করেছেন, কিংবা প্রধান বিচারপতির বাড়িতে আগুন লাগাতে গিয়েছেন, বাসে গিয়ে যাত্রীদেরকে আহত করেছেন। এরকম অসংখ্য মামলা রয়েছে যেখানে তাদের উপস্থিতি পর্যন্ত থাকে না। এই ভুয়া মামলাগুলি কি করে মানে আদালতে চলে যায়, এবং যেটা আমরাও বুঝতে পারি যে এগুলি ভুয়া, কিন্তু তারপরেও কেন আপনাদের মতো মানুষদেরকে এর জন্য কারাবরণ করতে হয়, জামিন পান না? এটা সরকারের ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশন মাফিক কোর্ট কাচারি পুলিশরা এগুলো করে, এবং নির্দেশের বাইরে কিন্তু এগুলি করে না। এবং আমি তো তাও ধরেন অনেকের চেয়ে ছোট। মাহবুব হোসেন সাহেব সে কিন্তু জেলে ছিলেন, উনি জয়নাল আবেদিন সাহেব একটা সিনিয়র আইনজীবী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামে এমন হাস্যকর মামলা দেওয়া হয়েছিল। ইনারা না হলে পলিটিক্যাল ম্যান, কিন্তু আইনজীবীরা তো রাজনীতি করলেও সে কোর্ট চত্বরের ভিতরে ভালো মন্দ নিয়ে করে। কিন্তু তারা তো একবারে রাস্তায়, একটা আইনজীবী, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মওদুদ আহমেদ সাহেব, মাহবুব হোসেন সাহেব, এরা কি একটা মোটরসাইকেলে কোর্টের সামনে আগুন দিবে? কখনো দিবে না। এবং অধিকাংশ পুলিশবাদী মামলা, কোনো পাবলিকবাদী কোনো মামলা কিন্তু না। তো পুলিশবাদী মামলা মানেই হচ্ছে সরকারের নির্দেশ মাফিক আজ্ঞাবহ হয়ে পুলিশ এই কাজগুলি করে। এখন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে পুলিশবাদী মামলা বাংলাদেশে যাতে আর না হয়, এবং বিগত সময়ে যতগুলো পুলিশবাদী মামলা হয়েছে, মামলা প্রত্যাহার হয়েছে ঠিক আছে, কিন্তু সমস্ত পুলিশগুলোকে একটা অন্তত শোকজ করা হোক। কিন্তু তারা তো আদিষ্ট হয়েছে, তারা যদি বলে যে আমাদেরকে আদিষ্টের উত্তরই দিও, আদিষ্টের উত্তর দিলে তখন তো সেটা ক্ষমতা অপব্যবহারের বিষয় আসবে। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অপব্যবহার করে আমি প্রতিপক্ষ, ভিন্ন মত, এই জন্য আমাকে এইভাবে নির্যাতন করবে। আনিস আলমগীর ভাই তো একটা পুরুষ মানুষ, তার বউ তার সংসার দেখছে, কিন্তু আমি একটা মহিলা, আমার 3টা বাচ্চা স্কুলে পড়া। আমি যখন জেলে গেছি, আমার ছোট মেয়েটা 5-এ পড়ে, ছেলেটা 3-তে পড়ে, আর বড় মেয়েটা 8-এ পড়ে। এইরকম পরিস্থিতিতে আমি জেলে গেছি। তো তাহলে তাদের ভবিষ্যৎটা কি, তাদের জীবনটা কি? ভয়ে তো তারা বাবা মায়ের পরিচয় দিত না যে তারা কার সন্তান। তাদের বন্ধু বান্ধবরা কেউ জানতো না যে এরা হারুন পাপিয়ার ছেলে মেয়ে। বলে মা এটা বলা যাবে না। কেন বলা যাবে না? একা করে বলতো যে মা এটা হচ্ছে মানুষ খারাপ চোখে দেখে। আর শেখ হাসিনা আমলে বললো যে হচ্ছে মা এটা বলা যাবে না এই কারণে যে আমরা নির্যাতিত হব, চাকরি টাকরি আমরা কিচ্ছু পাবো না, আমাদের কেরিয়ার বলে কিছু থাকবে না। আমার বাচ্চাগুলো খুব কলঘেঁষা বাচ্চা এখন পর্যন্ত, কিন্তু আমি একটা বাচ্চাকে ধরে রাখতে পারিনি। কারণ দেশের এই পরিস্থিতি, যার মা মাসের পর মাস, বছরের পর বছর বাড়ির থেকে পালায় থাকতেছে, পুলিশের হাতে
সারেন্ডার করলাম, জেলে গেলাম, কিন্তু তারপরেও তো আবার মামলা দিয়ে দিচ্ছে। তো জেলে যাওয়ার আগ পর্যন্ত তো আমাকে পালায় থাকতে এই হচ্ছে। ভিত্তিহীন মামলাগুলো যে ভিত্তিহীন, সেটা কি আদালত বোঝার কোনো উপায় নাই? তারা কি বুঝতে পারে না? আদালত হচ্ছে মদতপুষ্টই। আদালতকে যেহেতু নির্দেশ দিয়ে দেয় যে হচ্ছে যেমন এই বাড়ি ধরেন, এই যে নন এফআইআর নেমড, এফআইআর নাম নাই, তাকে সন্দেহজনকভাবে নিয়ে ফরওয়ার্ডিং দিয়ে দিল, কি জেলের ভিতর থাকলো, জামিন হলো, হওয়ার পর আরেকটা পেন্ডিং মামলা সোনারিশ দেখালো। এই আপনার ডক্টর ইউনূসের আমলে যেগুলো হয়েছে, এগুলোও তো সব ধরেন নির্দেশনার মাধ্যমে আসিফ নজরুল কিন্তু হয়েছে। এবং আসিফ নজরুল সাহেব এত হীনমন্য এবং এত ছোট মনের একটা মানুষ, এবং মানুষ যে এত ছোট মনের হতে পারে এটা আমি উনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কারণ যারা অনেক বড় বড় কথা বলে, স্বাধীনতার কথা বলে এবং মানুষের বাক স্বাধীনতার কথা বলে, চিন্তা চেতনায় উন্মুক্ত স্বাধীনতা, এগুলো নিয়ে কথা বলে, আর্টিকেল 36, 37, 38, 39 নিয়ে যুদ্ধ করে যে তাদের পক্ষে, আর্টিকেলের পক্ষে, অথচ সংবিধানের আর্টিকেলের অনুচ্ছেদগুলোর পক্ষে কথা বলছে, কিন্তু ওই চেয়ারটাতে যখন বসলো সবচেয়ে সংকীর্ণ একটা মানসিকতা সম্পূর্ণ সংকীর্ণ একটা মানুষ। এবং সে দেখবেন হাইকোর্ট থেকে কে তার মামলা জামিন করছে, কে তার সাথে সম্পর্কযুক্ত, কে তার সাথে ছাত্র জীবনে ভালো সম্পর্ক ছিল, তাদেরকে সে প্রচুর ভালো ভালো পোস্টে দিছে। কিন্তু তার সাথে কার ছাত্র, সে ভালো স্টুডেন্ট ছিল, সে কোনোভাবে তার সাথে আগাতে পারেনি, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়াই দেখা গেছে যে স্ট্যান্ড বাই তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিচ্ছে। এবং তারা হাইকোর্টের অ্যাসেট। হাইকোর্টের নতুন আইনজীবী এবং জুডিশিয়ারিতে যারা বিচারক হিসেবে আসে, ওই দুজন ব্যক্তি আছে যাদের কাছ থেকে শেখে আইন, যারা আইন শেখায়, আইনের প্রয়োগ শেখায়, অপপ্রয়োগ যাতে করতে না হয় সেটা শেখায়, তাদেরকে স্ট্যান্ড বাই ছুটি দিয়ে দিল শুধুমাত্র ছাত্র জীবনের জেলাসি থেকে। ছুটি দিয়ে দিলে তো বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। না না, ছুটি মানে কি, তুমি সাসপেন্ড, স্যাক, পরে তারা নিজেরা চাকরি রিজাইন দিয়ে দিল। জনাব আনিস আলমগীর, এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের জন্য কি করা উচিত? কেননা ভুয়া মামলা তো একটা বিরাট সমস্যা, যার কথা আপনারা বলছেন আসিফ নজরুল, তিনি নিজে কিন্তু স্বীকার করেছিলেন যে কয়েক হাজার ভুয়া মামলা হয়েছে এবং এই সরকার আসার পরে 5,000 আগাম জামিন হয়েছে, ভুয়া মামলা উনি আগাম জামিন হয়েছে এবং বর্তমান যে আইনমন্ত্রী ওনাকে জামিন করছে, তারপরে উনি এই ভুয়া মামলা, তার নিজের নামে ভুয়া মামলা তার ছিল, নিজের নামে ভুয়া মামলা ছিল, উনি জামিন হয়েছে। তো এই সরকার আসার পরে 5,000-এর বেশি মামলা কিন্তু তারা এইভাবে চিহ্নিত করেছেন এবং ভুয়া মামলা হিসেবে। এটা খুবই নগণ্য সংখ্যক, 5,000। কিন্তু এই যে ভুয়া মামলার প্রক্রিয়াটা, এই ভুয়া মামলা কি করে বন্ধ করা যায়? কেননা কারো ইচ্ছা হলো বলে দিল, যেমন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি যার এমন বয়স, তার পক্ষে কাউকে আঘাত করা সম্ভব না, কিন্তু বলা হচ্ছে তিনি তার দলবল সহ গিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। কিংবা যে খেলোয়াড় বাংলাদেশে নাই, সেই খেলোয়াড় যাত্রাবাড়িতে কিংবা চট্টগ্রামে কোথাও ছিলেন বা খুন করেছেন, অথবা যে অভিনেত্রী সে নাকি বা তারা নাকি ফ্যাসিস্ট সরকারকে অর্থ দিয়ে সাহায্য করত, যেখানে তারা নিজেরা অন্যের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য তাদের বাকির টাকায় তুলতে পারে না অনেক সময় অভিনয় করার পরে। তো এইগুলো আসলে যখন লেখা হয় আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যেগুলো সত্য না, কিন্তু তারপর ওই মামলাগুলি গৃহীত হয় এবং ভুয়া মামলা হয়ে মানুষ জামিন ছাড়া আদালতে তারা জামিন পায় না, কিন্তু কারাগারে তারা কারাভোগ করে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। মনে করুন আমাকে যেটাতে ধরলো, আমাকে তুলে নিয়ে গেল, আমাকে কোনো মামলাই নেই আমার। তারপর ওই যে বললাম একটা ভুয়া অর্গানাইজেশন, যে জুলাই নাম দিয়েই যতগুলো অর্গানাইজেশন দেখবেন সবগুলো যে ভুইফোর্ড, এটা তৈরি করা ওদের, সেই একটা তৈরি করলো, সেটার এক টোকাইকে দিয়ে আমাকে রাতের 1টা বাজে মামলা দিল। কারণ আমার বিরুদ্ধে তো মামলা নাই, রাস্তাঘাটে নেশা করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারপরে এই মামলা দিল এবং সেই মামলাতেই আমাকে 7 দিন ধরে ইন্টারোগেশন, অমুক তমুক এগুলো চললো। তারপরে গিয়ে আমি ইয়েতে হলাম। তো এখন এই মামলাটা দিয়েছে কে? তাহলে এই দিয়েছে সরকার। আপনি যেটা বলছিলেন, সরকার যদি এটা প্রিভেন্ট না করে তাহলে কোনোভাবেই সম্ভব না। এরপরে কি হলো? আপনি গিয়েছিলেন আগে, মামলা হয়েছে পরে, আপনাকে নিয়ে গিয়েছে আগে মামলা ছাড়া। হ্যাঁ, আমার তো কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করেছে। আপনি যে কাইয়ুম কমিশনার, তাকে বিকালবেলা ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ হারুন, আর রাত 10টার সময় দেখাচ্ছে যে আন্তর্নগর ট্রেনে বোমা হামলা করেছে, পেট্রোল বোমা মারছে, কিন্তু ওনাকে ধরে নিয়ে গেছে বিকালবেলাতে। এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, একটু দেরি হয়েছে কিন্তু তার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। তিনি আবু আলম শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। শুধু কথা বলার কারণে আপনাকে কারাগারে যেতে হয়েছিল, আর কোনো কিছু না। এই যে কথা বলার জন্য আপনি কারাগারে গেলেন, অথচ বলা হচ্ছিল যে কথা বলা যাবে মন খুলে, কথা বলার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু
আপনি সেখানে গেলেন, এই কারাগারের পরিবেশ, এরই মধ্যে আমাদের অতিথিরা বলেছেন খুব মানবেতর। এই যে একটা মানবেতর পরিবেশে মানুষ যায় এবং গিয়ে তারা আরও মানবেতর পরিস্থিতি মুখোমুখি হয়, এবং ওইখানে দুর্নীতি আছে, ওখানে টাকা পয়সা দিয়ে খাবার থেকে শুরু করে সব সুবিধা নিতে হয়, স্বাস্থ্যের যত্ন নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, মানে যা শুনেছি সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। কিন্তু এটা থেকে আমরা মানে কেন উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। ওখানে যারা যাচ্ছেন তারা ক্ষমতাবান লোকেরা যান, তারা যখন ক্ষমতায় নাই, বের হয়ে আসার পর তারাই বা কেন এই জায়গাটার উন্নতি করেন না? একটা হতে পারে যে তাদের মনে হয় যে তারা যে কষ্টটা করেছেন সেটা তাদের প্রতিপক্ষ সেই কষ্টটা করুক, কারণ তারা কষ্ট করেছেন, অন্যেরা আরামে থাকবেন, এটা তাদের তো মনোপুত নাও হতে পারে। আমরা সবসময় দেখি যে এই কথাগুলো কিন্তু অনেক আলোচনা হয়, কারাগারের সংস্কার, আমাদের একটা জেল কোড আছে সেটার সংস্কার, সব মিলে অনেক আলোচনা হয়েছে। জেল কোডের সংস্কার এখনও ঠিকমতো হয়নি এবং এটা নাকি প্রস্তাবিত আছে, এবং জেল কোড খুঁজলে পাওয়া যায় না, আপনি জেল কোড খুঁজে পাবেন না। মানে জেল কোডেই আছে যে যারা অভিযুক্ত বা যারা বিচার হয়ে গেছে, যারা কয়েদি, তাদের কি কি অধিকার আছে, তাদের কি পরিমাণ খাবার তারা পাবেন, কি ধরনের আচরণ পাবেন, সব কিছু ওখানে লিপিবদ্ধ করা আছে। তো আমাদের তো হলো কেতাবে আছে কিন্তু কাজে তো নাই। এটার উন্নয়ন দরকার। এখন উন্নয়ন করতে হলে তো এটার পলিটিশিয়ানদের উপর নির্ভর করে, মূলত পলিটিশিয়ানদের উপর নির্ভর করে যে তারা কিভাবে এই কারাগার ব্যবস্থার উন্নয়ন করতে পারেন। আপনার মনে আছে নিশ্চয়ই, বা আমরা সবাই জানি যে ভারতে একজন আইজিপি ছিলেন, আইজিপি প্রেজেন্ট, এবং পরে ভদ্রমহিলা ইলেকশন করেছেন দিল্লিতে এবং হেরে গেছিলেন। তিনি সবচেয়ে কঠিন জেলখানায় কাজ করেছেন এবং সেই জেলখানার চেহারা পরিবর্তন করে দিয়েছিলেন। তো এটা করা যে সম্ভব, এটা আশেপাশের দেশ থেকে উদাহরণ হিসাবে আমরা নিতে পারি। তিহার জেলকে বলে ভারতের সবচেয়ে কঠিন খারাপ জেল, এবং জায়গা। কিরণ বেদি ওনার নাম। কিরণ বেদি। তো ওনার তো অনেক বইটিও আছে, উনি লিখেছেন তার অভিজ্ঞতা। তো সেসব আমাদের জেলার সুপার বা আমাদের যে মহাপরিচালক আছেন জেলে, উনি তো একজন সেনাবাহিনীর কর্মকর্তা, উনি প্রেষণে আছেন। সেনাবাহিনীর কর্মকর্তা দেওয়া হয় যাতে জেলের যেই কথাগুলো যে আমরা আলাপ করতেছি, জেলের অব্যবস্থা, দুর্নীতি, এগুলোকে যাতে একটু নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আমরা অবস্থার তেমন কোনো উন্নতি দেখিনি। মানবতার জীবন এ বিষয়ে নতুন করে আলোচনার কিছু নাই। বাট এটাও সত্য যে কেরানীগঞ্জের যে জেলখানা আছে সেখানে ধারণ ক্ষমতা হলো ৩৫০০, সেখানে ৯,০০০-এর বেশি বন্দী আছেন। তো আপনি তাহলে কিভাবে এটাকে ঠিক রাখবেন? তো ঢাকা মেডিকেল কলেজের অবস্থা যেমন রোগীদের জন্য, কেরানীগঞ্জের জেলখানার অবস্থা সেরকম কয়েদিদের জন্য। তো এখন এটা তো হাজতের জন্য তাই। বেশি। এখন আপনি তারপরে ধরেন জেলের তো একটা সংস্কার, জেলে অনেক পরিবর্তন আনার সুযোগ আছে, এবং জেলার সুপার এবং আমাদের যে মহাপরিচালক আছেন তারা যদি সদিচ্ছা থাকে তারা কিন্তু করতে পারেন। এটা সরকারের উপর নির্ভর করে না, তাদের আইন আছে, আইন অনুযায়ী তারা যদি ভালোভাবে চলতে চান এবং তারা একটা প্রমাণক এক একজন করতে পারেন, করে দেখিয়ে দিতে পারেন যে এটা ঠিক করা সম্ভব। অন্যটা হলো যে আপনি বছরের পর বছর মামলা জট, আপনি যে মামলায় শাস্তি হবে 2 বছর, সেই মামলায় জেলখানায় অভিযুক্ত হিসেবে 5 বছর 7 বছর অতিবাহিত করছে। এটা তো আমাদের যে সেটা তো মানুষের অধিকারের লঙ্ঘন। হ্যাঁ, লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমরা দেখেছি যে বিনা বিচারে এইভাবে পড়ে থেকে একসময় খালাস পেয়ে গিয়েছেন, কিন্তু তার জীবন থেকে যে সময়টা কেড়ে নেওয়া চলে হলো। যাচ্ছে। এখনো আপনি চিন্তা করেন, এখন যারা জেলখানা আছে, এই যে আমাদের ইয়া সাহেব, ইনুস সাহেব যখন ক্ষমতা নিলেন, ক্ষমতা নেওয়ার পর থেকে যে গণগ্রেপ্তার হলো এবং গণ মামলা যেগুলো হলো, এবং আনিস আলমগীর যে ছিলেন মামলার বিষয় নিশ্চয়ই বলেছেন, আমার মামলা তো আপনি বললেন, এই যে মামলাগুলো হলো ভুয়া মামলা, মিথ্যা মামলা, এবং এইসব মামলায় কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে জেলখানায় আছেন, জামিন শুনানি হয় না। তা আপনি যদি জেলের থেকে জামিন দিয়ে বাইর না করেন, মানে যে মামলায় জামিন পাওয়া সম্ভব, একজন বয়স 70-এর উপরে, 60-এর উপরে বা 80-র কাছাকাছি, এই লোকগুলো তো পলাতক হবে না, এবং এটা সমাজে তাদের একটা অবস্থান ছিল। তো তাদেরকে আপনি জামিনে ছাড়েন, তাদের তদন্ত করেন, মামলা চলতে থাকুক, তাইলেও কিন্তু জেলখানার পরিবেশটা কিছুটা ভালো ছাড়াই করা সম্ভব। মৃত্যুবরণ করেছেন এমন অনেক অনেক অনেক, তো এটা তো সংখ্যা অনেক। প্যারালাইসিস হয়ে মহিলারা বাথরুমের কাছে লুলো ল্যাংড়া হয়ে গড়াচ্ছে বছরের পর বছর, কিন্তু এটার কোনো উদ্যোগই নাই। আমি যখন জেলার সুপারকে বললাম যে কেন একে রেখে আপনার কি হবে, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার দ্বারা আক্রান্ত, প্যারালাইসিস হয়ে গেছে, বলে আমরা চিঠি চালি, চিঠির কোনো উত্তর আসে না, কোনো কিছু আসে না, না। জেলারের তো কোনো দোষ নেই, যদি আপনি মানে কোর্ট থেকে যদি কোনো না, ডিআইজি যখন আসছে, আমি ডিআইজি কে বলছি যে এগুলোকে ছাড়েন না কেন, আমরা- চিফ জাস্টিস তো যায়। আমরা ভুয়া মামলা কেন চিহ্নিত করতে পারি না, এটা আমাদের আরেকটা প্রশ্ন। কিছু কিছু মামলা দেখলেই বোঝা যায় যে এই মামলা আসলে সঠিক নয়। যেমন যে ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে তিনি বিদেশে ছিলেন, অথবা যে ব্যক্তির নামে মামলা দেওয়া হচ্ছে তার শারীরিক অবস্থা এরকম যে তার পক্ষে নিজেই নিজেকে পরিচালন করা সম্ভব না, এমন লোকের নামে মামলা হয়েছে। এমন মানুষের নামে মামলা হয়েছে যিনি সারা জীবন
জীবনে লেখালেখি করেছেন অথবা সাংবাদিকতা করেছেন, যদি রাজনৈতিক কোনো মামলা করার জায়গা থাকে সেটা রাজনৈতিক মামলা হবে, কিন্তু এমন মামলা দেওয়া হয়েছে যেটার সঙ্গে তার সম্পৃক্ততার সম্ভাবনা একেবারেই নাই। তো এই ভুয়া মামলাগুলি কি তারা বুঝতে পারেন না যে এগুলো ভুয়া? কেন বুঝতে পারবেন না? তারা বুঝেন এবং সরকারের নির্দেশে তারা তো এটা মামলা চান। হয়েছে। তারা তো চান, ভুয়া মামলা বুঝে না এইরকম মানে দুধ কলা দিয়ে ভাত খায় এরকম তো নয়। যারা সরকার পরিচালনা করেন, যারা কিন্তু বিচার কখনো আমরা ভুয়া আছেন, মামলা থেকে মানুষ খারিজ হয়, ভুয়া মামলা থেকে ছাড়া পায়, কিন্তু যারা ভুয়া মামলা দিল তাদের তো কোনো কিছু হয় না। হয় না, বিকজ এটা তো একটা নেক্সাস। সরকারে যারা আছেন, যে দল সরকারে আছে বা সরকার যেমনভাবে চাচ্ছেন, বা সরকারের বাইরেও শক্তি থাকতে পারে, আমি ডিপ স্টেটের কথা যেমন বলি, সরকারের বাইরে অনেক শক্তিশালী পক্ষ থাকতে পারে। যেমন এখন সরকারের বাইরে যে ডানপন্থী উত্থান একটা হয়েছে, তাদের তো অনেক লোকজন আছে, তারাও এইসব মামলাতে কিন্তু তাদের রোল প্লে করতে পারে। তাদের উকিল আছে, তাদের ম্যাজিস্ট্রেটস আছে, তাদের জাজেস আছে, তাদের সরকারের ভিতরে লোক আছে, তারা এইসব ভুয়া মামলা ইচ্ছাকৃতভাবে করে এবং তারা জানে এইসব ভুয়া মামলা। তারা মানুষকে নিপীড়ন করার জন্য এইসব মামলা করে। তো ভুয়া মামলা বুঝতে পারে না, ইম্পসিবল। যে কোনো একটা পুলিশের আপনি আইও তো আছে, একটা সিনিয়র মানুষ হতে পারে, ওসি তো আরও সিনিয়র এবং উনি তো মানে মোটামুটি দণ্ডমুণ্ডের কর্তা। তো এখন ভুয়া মামলা বুঝতে পারে না এসআই, এই ট্রেনিং করার পরেও বুঝতে পারবে। আপনি যে কোনো এসআইকে জিজ্ঞেস করেন যে ভাই এই মামলাটা ভুয়া না ঠিক আছে, যদি ভালোভাবে জিজ্ঞেস করেন যে হ্যাঁ, উনি বলবে যে না ভাই মামলাটা ভুয়া। তো সুতরাং ভুয়া মামলা চিহ্নিত করা যায় না, এটা একেবারে মানে এই প্রশ্নের কোনো উত্তর নাই, উত্তর দেওয়াও উচিত না। কারণ ভুয়া মামলা আছে সেটা জানেন, গায়েবী মামলা আছে সেটা জানেন, এবং ইচ্ছা করে এইসব যে কালচার, সেটাকে আমরা আরও কতদিন রাখতে চাই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা এইসব রাখতে চান কিনা। যদি রাখতে চান চলবে, আর রাখতে না চাইলে বন্ধ হয়ে যাবে। আমরা এখানে আলোচনা করে কিছুই করতে পারবো না। আমরা শুধুমাত্র জনসচেতনতা তৈরি করতে পারবো, এবং সেই কারণে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন এক ধরনের জনসচেতনতা, পণ্যের ব্যাপারে সচেতন করে। চলুন তাহলে পুষ্টি নিবেদিত চলমান একটি বিরতির পর ফিরে আসুক। বিরতির পর ফিরে এলাম চলমানে। আমাদের অতিথি আছেন সাথে আবু আলম শহীদ খান। আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি একটু দেরিতে এসেছেন। এই ক্ষেত্রে অবশ্য আপনার তেমন দায় নাই। যে জিনিসটা আমরা জানতে চাইছিলাম, তাহলে একটি কথা আপনি বললেন সরকারের সদিচ্ছা, কিন্তু একই সাথে আমরা তো এরকমও দেখতে পাচ্ছি যে সেই যে ব্রিটিশ জেল কোড সেটা কি পরিবর্তিত হয়েছে, কিংবা এই জেল কোডের কি কোনো আধুনিকায়ন হয়েছে? চাইলে কি কয়েদিরা তাদের ভেতরে যে তারা নির্যাতনের শিকার হচ্ছেন বা মানবতার পরিস্থিতিতে আছেন, এটা নিয়ে অভিযোগ করতে পারেন কোথাও? না, জেল কোডই তো খুঁজে পাওয়া যাবে না, জেল কোড চেয়ে তো পাওয়া যায় না আপনি। আর জেল কোড তো এটা তো আমার অধিকার। তো আপনি একজন কয়েদি, মানে আমাদের সিস্টেম তো এটা বলে না। আপনি ওখানে ঢুকলেন, তারপরে তো আপনি ওদের সিস্টেমের মধ্যে পড়ে গেলেন। তারপর আপনার কি অধিকার আছে, আপনাকে কি ধরনের সুবিধা দেওয়া হবে, এসব বিষয়ে আপনাকে কিছুই জানানো হবে না। আপনি ওখানে একটা, ওইটা একেবারে ওই রোমান দাসদের আমলের মতো অবস্থা। একবার যখন ঢুকছেন তখন ওখানকার জেলার সুপার এবং জেলের যারা আছেন হর্তাকর্তা বিধাতা, তারা যেভাবে চালাইতে চাবেন সেইভাবে চালাবেন। আপনাকে বিরক্ত করা, আপনাকে নির্যাতন করা, যা যা ওদের পদ্ধতি আছে সবই করবেন। আপনি যখন বলবেন যে আমাদের আইনি বইটা দেন, বইটা কখনোই আপনি পাবেন না, আপনাকে বলবেও না। এবং তাদের একটা উত্তর আমি জেল কোড একবার চেয়েছিলাম, তারা উত্তর দিয়েছেন এটা এখনও ফাইনাল হয়নি, এটা একটা ড্রাফট নাকি 2005 সালে করা হয়েছিল, ওটা ওরকমই আছে। সুতরাং জেল কোড আমরা কয়জন জানি, এবং জেল কোড পড়ে তো আমরা জেলখানায় যাই না। সুতরাং জেলখানে যাওয়ার পরে তো আমাকে একটা কাগজ দেওয়া উচিত। মানে এটা যদি সভ্য দেশ হতো, মানে এটা তো একদম বাংলাদেশ একটা অসভ্য দেশে পরিণত হয়েছে। জেলখানে যাওয়ার পরে তো আমাকে একটা কাগজ দেবেন আপনি, যে আপনি জেলে আসছেন, আপনার নামে এই মামলা আছে, দেয় ওটা একটা কেস রেকর্ড আছে, ওই মামলা লেখা থাকে, আপনার এটি কী আছে, কী অভিযোগ, সেগুলো লেখা থাকে। কিন্তু আমি ওখানে কিভাবে কি পাবো, আমার কি নিড, আমি ডাক্তার দেখাতে পারবো কি না, এবং আমার কি কি সুবিধা আমি পাবো, কি কি আমি করতে পারবো না, এইসবের কোনো কাগজ দেওয়া হয় না। তো এটা কাগজ তো দিতে পারে জেল কর্তৃপক্ষ, বা জেল কর্তৃপক্ষ দিবে কেন? জেল কর্তৃপক্ষভাবে আপনি একবার যখন ঢুকানো হয়েছে তখনই তো আমার অধীনে চলে আসছে, তাকে আমি যা ইচ্ছা তাই করতে পারি। হয়তো কিছু কিছু রাজনৈতিক বন্দী যারা নেতা আছেন বা উপরের লেভেলের লোক আছেন তাদের সাথে একটু সুব্যবহার করে, বাট আনিস তো মানে ব্যাপারটা পেয়েছে সম্ভবত। তাকে তো প্রথমে আমদানিতে রাখা হয়েছিল, এবং আমদানির অভিজ্ঞতা যদি কেউ বলে তাহলে এটা চোখের পানি রাখার মতো অবস্থা, চোখের পানি পড়ে যাবে। কেননা এই যে অব্যবস্থা, এই যে নির্যাতন, এটা কিন্তু জেল কর্তৃপক্ষ জানে। তো আজকে যদি জেলখানার কেউ আসতো তাহলে তাদের সাথে আলোচনা করলে হয়তো আমরা বুঝতে পারতাম যে তারা কি মনে করেন। তো তারা কি মনে করেন, ওখানে কি করেন তারা তো জানেন। তাদের ব্যাপারে কি সব কিছু খুলে বলার তো দরকার নেই। জেলখানায় কিন্তু একটা কারেন্সি আছে, এটা সিগারেট। এখন বোধহয় কি ওই সিগারেটের নাম
একটা সিগারেট আছে, একটা currency আছে, প্যাকেট, হ্যাঁ। একটা প্যাকেট সিগারেটের প্যাকেট, হলিউড তো মনে আছে, হলিউড আরো দামি সিগারেট আছে, তো একটা প্যাকেট হলিউড দিয়ে আপনি অনেক কিছু পেতে পারেন, 2 প্যাকেট 4 প্যাকেট হলিউড দিয়ে তারপরে আপনি- ওখানে পণ্যের বার্টারিং সিস্টেম আছে, বাটারি। পণ্যের তো বিনিময় সুবিধা আপনি একটা পাওয়া যায়। হলিউড এক প্যাকেট কিনবেন 160 টাকা দিয়ে, ওটার দাম হলো বাইরে মনে হয় 120 টাকা 30 টাকা, সেখানে একবার পিসিতে লাভ করতেছে। তারপরে এই হলিউড যখন বিক্রি করতে যাবেন সেটা 140 টাকায় বিক্রি হবে। 140 টাকা যখন ওই যে আপনার সেবককে আপনি দিবেন যে তুই সেবা করছিস, তুই কিছু এই সিগারেটের প্যাকেটটা নিয়ে যায় কিছু খাবার কিনে খাস, তখন তাকে দিবে 120 টাকা। তো আপনি বার্টার সিস্টেমটা চিন্তা করেন, 160 বিকামস 140 অ্যান্ড 160 বিকামস 120, 40 টাকা তো প্রতিদিন, কারণ এটা আপনার জানে না সেবক ওরা। তো ফ্রি পাচ্ছে, হ্যাঁ, ফ্রি, তার জন্য 120 টাকাই, তার জন্য 120 একটা টাকাই, আয়। না উপায় নেই তো, এবং তাকে সে দিতে আবার হবে। কম দামে কিনে ওই একই সিগারেট আবার আবার বিক্রি বিক্রি করছে। করতেছে। কি ভয়ঙ্কর অবস্থা। আমরা আপনার কাছে আসি সৈয়দ আসিফ আশরাফি, এই যে জেলের ভেতরেও তো একজন মানুষের অধিকার আছে, যেমন স্বাস্থ্যর অধিকার তো তার মৌলিক অধিকার, খাবারের অধিকার তো তার মৌলিক অধিকার। সেই অধিকারগুলি যদি জেলখানার মধ্যে লঙ্ঘিত হয় তাহলে সেই জন্য কি কোথাও অভিযোগ জানানোর ব্যবস্থা নাই? আর এই ব্যাপারে কি রিট করা যায় না? আপনি তো একজন আইনজীবী, এর জন্য কিছু চাওয়া যায় না আদালতের কাছে? এটা সরকার পরিবর্তিত পরিস্থিতি যেহেতু এখন চাওয়া যাবে, কিন্তু যেই সরকার আমাকে পেন্ডিং মামলাতে, যেই সরকার ওনাকে হচ্ছে পেন্ডিং মামলায়, ওনাকে একটা পেন্ডিং মামলায়, পুলিশবাদী মামলায়, পেন্ডিং না হলেও পুলিশবাদী মামলায় সোনারেস দেখায়, হঠাৎ করে ধরে নিয়ে যে সোনারেস দেখায় জেলখানায় পাঠিয়ে দিল, সেই সরকারের আমলে আপনি কোর্ট কাচারি কোথাও কোনো রিলিফ আপনি পাবেন না। অন্তর্বর্তী সরকার তো একই আচরণ করেছে, তাহলে করেছে তো, ফ্যাসিবাদের সাথে তার অন্তর্বর্তী তফাৎ কি হলো? এগুলো শুরু কোথায় হয়েছে? খারাপ করেছে। 1/11 সরকার থেকে শুরু ফ্যাসিবাদের হয়েছে, বাবা অন্তর্বর্তীকালীন সরকার। 1/11 থেকে শুরু হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত এটা চলেছে। তাহলে এই সরকারকে আমার একবারে ব্যক্তিগত জায়গা থেকে অনুরোধ থাকবে যে 1/11 পুলিশবাদী মামলার সকল পুলিশকে তাদেরকে শোকজ করতে হবে এবং তাদেরকে জবাবদিহিতাতে আনতে হবে, এবং তারপরে মানে আপনি 15 বলছেন বছর সেই থেকে 1/11/2008 হ্যাঁ তখন থেকে শুরু 7 হয়েছে 6 হ্যাঁ 1/11 থেকে একবার অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত। একটা অন্তর্বর্তীকালীন সরকার পুলিশবাদী মামলা কেন করবে? সাধারণ নিরীহ রাষ্ট্রের নাগরিকের জন্য। উনি একটা বর্ণাঢ্য জীবন, উনি একটা বর্ণাঢ্য চাকরিতে ওনার অবস্থান ছিল, সরকারের সর্বোচ্চ পদে, সর্বোচ্চ বর্ণাঢ্য জায়গা থেকে, মানে উচ্চ আমলাতন্ত্রের পদস্থ, সর্বোচ্চ পদে ছিলেন। হ্যাঁ, তো একটা উচ্চ পদস্থ ব্যক্তিকে ধরে নিয়ে যে মানে গরু ছাগলের মতো মুড়ায় ফেলে দিবে জেলখানার ভিতরে, এইটার বিচার তো চাই, এবং এইটার বিচার অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে এই বিচারটা করতেই হবে, এবং ইনাদেরকেও মৃত্যুর আগ পর্যন্ত বিচার চাওয়া উচিত। কারণ আপনারা আপনার ছিলেন এবং আপনারা সব আইন কানুন আপনারা জানেন। আপনি ইয়েতে যে আপনি পান নাই জেল কোড, বাট ওটা তো কাজীর গোয়ালের গরুর মতো আর কি, গোয়ালে নাই কেতাবে আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপর ভাই একজন সাংবাদিক, উনি একজন সাহসী মানুষ, উনিও অন্তর্বর্তীকালীন সরকার সময় সাফারিছে। আমি কিন্তু 1/11 5 বছরের জেল নিচ্ছি। জামাত এবং আওয়ামী লীগ একটা আমার বিরুদ্ধে মামলা করছিল, সেই মামলাটা 30 দিনের ট্রায়াল করে আমাকে জেল দিয়ে দিছিল। তাহলে আমার সাফারিংসটা একটা মহিলা মানুষ হিসেবে আপনি দেখেন, 1/11 থেকে যে আমি শুরু করছি, আমাকে শেখ হাসিনার বিদায়ের আগ পর্যন্ত আমাকে হাজিরা দিতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে। এখনো শেষ হয়নি মামলা। আমি নাই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দরখাস্ত দিয়ে মামলা প্রত্যাহার করিনি, কারণ আমার ঘেন্না ধরে, আমার ঘেন্না লাগছে, যার কারণে আমি কোর্টের মাধ্যমেই এটা আমি শেষ করার চেষ্টা করছি। আপনি সাহসী মানুষ, হ্যাঁ, বিতর্ক এবং আমার করতেন। প্রতিবাদটা হচ্ছে 1/11 অন্তর্বর্তী, 15 বছর আমি দুঃশাসন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমার ঘেন্নার জায়গাটা যতদিন বেঁচে থাকবে আমি ঘেন্না করব, এবং এর বিচার আমি নির্বাচিত সরকারের কাছে চেয়ে আসবই। আমরা একসঙ্গে বিতর্ক করেছি, আমি খুবই সমব্যথী হচ্ছি যে এই ধরনের একটি পরিবেশ বা এই ধরনের একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, কিন্তু আপনি যথেষ্ট সাহসী। আপনারা তিনজনই আসলে যথেষ্ট সাহসী। আনিস আলমগীর, আমরা আপনাকে দিয়ে শেষ করবো। আপনি একটা প্রশ্নের উত্তর আমি খুঁজেছিলাম অনেক আগে, ওই প্রশ্নটার যদি উত্তর দিতেন যে এটা থেকে উত্তরণের উপায় আসলে কি, আমরা কি করে বের হবো এটার ভিতর থেকে? এটা স্বাধীন আদালত ছাড়া কখনো সম্ভব হবে না। এটা নিম্ন আদালত যেটা আছে, এটা সরকারের ইশারা ছাড়া কিছুই করে না। ইভেন আপনাকে যদি ধরে নিয়ে যায়, কয়দিনে রিমান্ড দেবে সেটাও ওই ডিবি অফিস থেকে পাঠিয়ে দেওয়া হয় যে ওকে এতদিনে রিমান্ড দেবে না। এখানে শুনানি যেটা, এগুলো হচ্ছে দেখানো লোক। আমাকে ডিভিশন দিল প্রথম দিনেই, দ্বিতীয় দিনে আমাকে ডিভিশন দিল, সেই ডিভিশনও কার্যকর করতে 1 মাস লাগলো। এটা কথা
এটা আপনি আমাকে যদি ডিভিশন দেওয়া হয় আদালত, সেই ডিভিশন কার্যকর করতে 1 মাস কেন লাগবে? কারণ জেল কর্তৃপক্ষ এটা এরকম একটা চক্র তৈরি করে রেখেছে যে জেলার এটা এর কাছে ডিসির কাছে পাঠে, ডিসি আবার দেবে। তাহলে ডিসি যদি করে, ডিসির অনুমতি যদি লাগে, তাহলে জেল যে এখানে ম্যাজিস্ট্রেটের কাজ কি? ম্যাজিস্ট্রেটের রায়টার মূল্য কী থাকলো? তাহলে এখানে আরেকটা কথা বলছিলেন যে জেলখানায় যে জিনিসপত্র কেনা, এইটাও একটা চক্র, এবং কোন কোম্পানি পণ্য যাবে সেটার একটা বিজনেস ওইখানে কোথায় হয়। কমিশন বেশি আমার পাবে? আমার কালীন সময়ে পানি ঢুকলো, এটা এই যে বশিরের পানি আকিজের পানি। আকিজের পানি ঢুকলো, এটা আগে ছিল না, বুঝছেন? তারপরে আরো বিভিন্ন জিনিসগুলো কারটা কি কি ঢুকবে, এগুলো সব নিয়ন্ত্রিত। এগুলো এখানে সব বাণিজ্য ছাড়া কোনো কিছুই হয় না। এগুলো পত্রিকা ঢুকে, মনে করেন সবচেয়ে নিম্ন স্তরের পত্রিকাগুলোর এই আমার দেশ। আপনি নাম না বলা ভালো। আচ্ছা, নাম না বললাম। যেটা আপনার পড়ার কোনো আগ্রহ নাই, কেউ পড়বে না, সেটাকে আপনাকে দেবে। আরেকটা ইংরেজি দৈনিক দিছিল, আরেকটা আরো 2টা ইয়ে দিল, একই ক্যাটারের। এগুলো কোনো স্ট্যান্ডার্ড নাই, বিনোদন বলে কিছু নাই। টেলিভিশন দেখবেন, সেটারও কোনো সুযোগ নাই। আপনি টেলিভিশন কিনেন, আমরা একটা ব্যবস্থা করে দেবো, সেটা এতটা থেকে এতটা, এবং আপনি কি দেখবেন? বিডিবির আবর্জনা। আর কিছু আপনার কোনো সুযোগ নাই কিছু করার। সো এইভাবে এটা তো আপনি যে বললেন, এটা কি শোধনাগার না, এটা মানসিক নির্যাতন। ওইখান থেকে বের হয়ে যে ট্রমা আপনাকে ফেস করতে হয়, সেটা কত মাসে যে আপনি জানেন না। আপনার ফ্যামিলি একদিকে জেল কাটতেছেন, আপনি না শুধু, আপনার ফ্যামিলি সহ জেল কাটতেছেন, আপনার ফ্যামিলি একই সঙ্গে করতেছে। ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে গিয়েছে, নইলে আরো কথা একটা বলতে ইনফরমেশন পারতাম। দিয়ে দিই শুধু, মানে আমার পয়সা দিয়ে আমি পত্রিকা কিনবো, এটা তো আমিই কিনবো। যে সমস্ত পত্রিকা ছাপা হচ্ছে তার মধ্যে থেকে আমাকে পত্রিকা দেবেন। দেওয়া হবে না। আর এখন জেলখানার যে লাইব্রেরিটা আছে, ওটাতে মুক্তিযুদ্ধের যত বই আছে ওটারে সিলগালা করে রেখে দিয়েছে, ওটা আপনি পড়তে পারবেন না, অন্য কিছু পড়তে হবে। ধন্যবাদ আপনাদের 3জনকে। আজকে আমাদের অতিথিরা তাদের মন খুলে কথা বলেছেন। তারা 3জনই জেলখানার যে অভিজ্ঞতা সেটি রয়েছে, এবং আমরা যা শুনলাম তাতে আমরা এতটুকু বুঝতে পারছি যে সংশোধনের জন্য আমরা যাদেরকে জেলে পাঠাই, সেই জেলখানার পরিবেশ আসলে মানুষের থাকার উপযুক্ত নয়। এবং শুধু সংশোধন নয়, এমন মানুষদেরকে আমরা যাদের পাঠাই যাদের মামলা চলমান আছে, তারা মামলা চলমান অবস্থায় জামিন পান না, দিনের পর দিন সেখানে থেকে কারাবরণই করেন, কিন্তু একটা পর্যায়ে যখন মুক্তি পান দেখা যায় যে তাদের আসলে কোনো দোষ ছিল না। তাহলে এই যে তাদের জীবন থেকে সময় কেড়ে নেওয়া হলো, এর কোনো ক্ষতিপূরণের ব্যবস্থাও নাই। জেলের মধ্যেও কিন্তু মানবাধিকার একই থাকে, মানুষের মৌলিক অধিকার একই থাকে। মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া, তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবার পাওয়া, তার পোশাক পাওয়া, তার প্রাকৃতিক যে কাজগুলি রয়েছে সেগুলি সম্পাদন করার সুযোগ পাওয়া, পরিচ্ছন্ন থাকার যে সুযোগ পাওয়া, এইগুলো যদি আমরা না দেই, আর আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের মানুষেরা যারা অপরাধ করেছেন কিংবা করেন নাই, যারা যে কোনো কারণে জেলে গিয়ে থাকেন, সেই জেলের মধ্যে তারা যে বসবাস করছেন, তাদের সংশোধনের কোনো সুযোগ হলোই না, বরং যারা অপরাধ করেন নাই সেখানে গিয়ে বরং তারা তীব্র মানসিক অভিঘাত নিয়ে বের হয়ে এসে তারা এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে জীবন কাটাবেন। এর কি কোনো ক্ষতিপূরণ আছে? এবং এই নিয়ে কি কোনো প্রশ্ন আছে? যারা এই সিদ্ধান্তগুলি দেন তারা কি কখনো চিন্তা করেন যে তারা কি ধরনের অন্যায় করছেন? যারা এইগুলি বিভিন্ন কারণে, বিদ্বেষপ্রসূত কারণে মানুষকে জেলখানায় পাঠিয়ে দেন, তারা কি কখনো চিন্তা করেন যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত বিদ্বেষের কারণে বহু মানুষের নানা রকম জীবনের যে পরিবর্তন চলে আসে, সেই পরিবর্তন অনেক সময় ইতিবাচক হয় না? এবং এইভাবেই কি আমরা একটি অমানবিক দেশ তৈরি করছি, যেখানে মানুষ জেলখানাতেও নিরাপদ না, বাইরেও নিরাপদ না? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। পুষ্টি নিবেদিত চলমান থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আবার দেখা হবে।